এভাবে সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাকে তোর বিশেষ বিশেষ অঙ্গ প্রদর্শন করালে কি আমি তোর প্রেমে পড়ে যাব? রাজ কখনো রাস্তার রক্ষিতার দিকে ফিরেও তাকায় না। আর হ্যাঁ, কোনোদিন যদি আজকের মতো করতে দেখি তাহলে তোর কি হবে আল্লাহ জানে। রক্ষিতা কোথাকার। রাজের মুখে রক্ষিতা কথাটা শুনে মৌয়ের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। মৌ কান্না থামাতে পারছে না, কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো জানেন আমি শাড়ি পরতে পারি না, আর টাওয়াল তো আরও পরতে পারি না। এমন সময় পিছন থেকে কে যেন বলল, কি হয়েছে জান? রক্ষিতাটা তোমায় কিছু বলেছে? মৌ পেছনে চেয়েই দেখে সুমাইয়া। মৌ কিছু না বলে চলে গেল। না, কিছু বলেনি। আচ্ছা, বলেছিলাম না রাজ তোমাকে আমরা আজ সারা শহর ঘুরবো? হ্যাঁ ঘুরবো তো, তাহলে চলো। চলো। মৌ রাজকে চলে যেতে দেখে বলল, খেয়ে যাবেন না? না, আমার ক্ষুধা নেই। এই বলে সুমাইয়ার সাথে রাজ চলে গেল। মৌ রুমে বসে বসে কাঁদছে। এমন সময় মৌয়ের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি একটু হসপিটাল আসবেন? রিপোর্টগুলো রেডি, যদি আসতেন। আর হ্যাঁ, পারলে টাকাটা নিয়ে আসবেন। মৌ ফোনটা কেটে দিয়েই ভাবতে লাগলো, এখন রাজের কাছে টাকা চাইলে কি ভাববে। এদিকে রাজ আর সুমাইয়া রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে বসে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই দেখে মা ফোন দিয়েছে। হ্যালো মা। হ্যাঁ বাবা, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো আছি। আর তোমরা কেমন আছো? হ্যাঁ ভালো। তোর কোনো সমস্যা হচ্ছে না তো? কী যে বলো মা, মৌ থাকতে আমার কোনো সমস্যাই হবে না। তুমি মামা সুস্থ হলে এসো। আচ্ছা বাবা, মৌর দিকে খেয়াল রাখিস। কী যে বলো মা, মৌ তো আমার সাথেই মৌকে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, ভালো থাকিস। আর আমরা পরশু এসে পড়ছি। আচ্ছা। ফোন কেটে দিতেই সোমাই একটা মুচকি হাসি দিয়ে বলল, জান, আজকে পাস্তাটা অন্যরকম স্বাদ ছিল। তাই বুঝি? তা এত স্বাদ হলো কীভাবে? আরে আমার জান আমাকে খাইয়ে দিয়েছে যে, তাই। লাভ ইউ হার্ট। হঠাৎ রেস্টুরেন্টে সুমাইয়া আর রাজের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। কথায় কথায় সুমাইয়া বলে দেয় আজকে রাজের বাড়িতে মা আর আপু নেই, তাই সে বাড়িতে পার্টি হবে। রাজও আর কিছু না বলে বন্ধুদের বাসায় আসতে বলে সুমাইয়া আর রাজ বাসায় এসে পড়ে। রাজ বাসায় আসতেই দেখে মৌ বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে। জান, তোমার রক্ষিতাকে বলো না অন্য রুমে যেতে, তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে। এমন সুযোগ তো বারবার পাবো না। হার্ট। আচ্ছা, বিয়ের আগে এতটা ঘনিষ্ঠ হওয়া কি ঠিক? জান, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসলে এই কথা বলতে পারতে। আমার মন প্রাণ তো সে কবেই তোমাকে দিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস আছে আমার জান আমাকে ঠকাবে না, আমায় অনেক ভালোবাসে। তাই বুঝি? হ্যাঁ তাই। আচ্ছা, মৌকে উঠিয়ে দিচ্ছি। এই মৌ, মৌ। দুবার ডাক দিতেই মৌ ঘুম থেকে জেগে যায়। মৌ ঘুম ঘুম চোখে বলে, কিছু বলবেন? তুমি অন্য রুমে যাও, আমার না শরীর খারাপ লাগছে খুব, একটু পর উঠি। জান, দেখছো নবাবজাদি কি বলে? মৌ অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে কোনো রকমে উঠে পাশের রুমে চলে যায়। মৌ চলে যেতেই সোমাইয়া ঘরের দরজা লাগিয়ে দেয়। এই দরজা লাগাচ্ছ কেন? নাকা তুমি কিছুই বোঝো না? না তো, কাছে আসো বোঝাচ্ছি। না, আমার ভয় করে। ভয় করবে না, আসো। রাজ কাছে যেতেই সোমাইয়া রাজকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। আচ্ছা জান, চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ আছে। রাজ চোখ বন্ধ করে বুঝতে পারছে সোমাইয়া গা থেকে কাপড় খুলছে। রাজ সোমাইয়াকে জড়িয়ে ধরে বলে, এটা বাসর রাতের জন্য থাকুক। বিয়ে যে কবে করবে তুমি? আমার অনেক ভয় হয়। রক্ষিতাটা যেমন করে, তোমাকে যদি আমার কাছ থেকে কেড়ে নেয় আমি সত্যি মরে যাব। দেখো, তুমি আমার জীবন, তাই তোমাকে সব দিতে চাই, তবুও তুমি যেও না। ধুর পাগলি, তোমাকে ছাড়া যে আমিও বাঁচব না। বড্ড বেশি ভালোবাসি পাগলিটাকে, সারা জীবন ভালোবাসবো। খুব ভালোবাসো। একটা পাপিও দিচ্ছ না, কিপটা কোথাকার। তুমি সত্যিই কিপটা? দাঁড়াও, কিপটা নাকি দেখাচ্ছি। এ বলে রাস্তার ওষ্ঠদয় সুমাইয়ের ওষ্ঠযুগলে স্পর্শ করে। এদিকে মৌ এখনও খায়নি, রোজা রেখেছে। রোজা নিয়ে রাজ আর সুমাইয়ের এসব দৃশ্য সহ্য হচ্ছে না তার। মন চাচ্ছে নিজেকে শেষ করে দেই, কিন্তু না, আর প্রতিদিন এসব দৃশ্য সহ্য হয় না। মানুষ কিভাবে পারে এসব করতে? দেখতে দেখতে মাগরিবের নামাজের আজান হয়ে যায়। মৌ হালকা কিছু খাবার দিয়ে ইফতার করে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করতেই কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলতেই দেখে অনেকগুলো কয়েকজন ছেলে আর মেয়ে দাঁড়িয়ে আছে। আপনারা কে? আমরা রাজের ফ্রেন্ড।
রাজ বাসায় আছে? হ্যাঁ আছে। এদিকে কলিং বেলের শব্দ শুনে রাজ আর সুমাইয়া এসেই দেখে রিফাত, নিশাত, রকিবেরা আসছে। রাজ তাদের নিয়ে ভেতরে যেতে যেতে বলে, তোরা কি ড্রিঙ্কস নিয়ে আসছিস? হ্যাঁ, ওসবে তো চিন্তা করতে হবে না। তোর রুমে সাউন্ড বক্স আছে? হ্যাঁ আছে। আর হ্যাঁ মৌ, তুমি আমাদের জন্য রান্না করবে, ফ্রিজে সব কিছু রাখা আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। মৌয়ের সহ্য হচ্ছে না, এতগুলো বাইরের লোক তার দিকে কীভাবে তাকিয়ে আছে। আচ্ছা, তাড়াতাড়ি রান্না করবে। আর তোরা দাঁড়িয়ে আছিস কেন? চল রুমে যাই। রুমে গিয়েই এক একজন এক এক কথা বলছে। সুমাইয়া ড্রিঙ্কস করছে, সাথে রাজও। সবাই বক্সে বাজানো হিন্দি গানের তালে তালে নাচে। সুমাইয়া রাকিবের সাথে তালে তালে নাচে। রাজ নিশাতের সাথে। সবাই মনে হয় অন্য এক জগতে আছে। আর কিছুক্ষণ পর পর ড্রিঙ্কস করছে। এদিকে মৌয়ের রান্না করা শেষ। খাবার টেবিলে সাজিয়ে রেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঈশা নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু রুমে ফুল ভলিউমে গান চলছে। এত শব্দের ভিতরে নামাজ পড়বে কেমনে? মৌরাজকে গিয়ে দেখে মাতলামো করছে আর গানে তালে তালে নাচছে। মৌরাজকে গিয়ে বলল, আপনি একটু গানের সাউন্ডটা কমিয়ে দিবেন, আমি নামাজ পড়তাম। রান্না হয়েছে? হ্যাঁ হয়েছে। তো নামাজ পড়তে হবে না, চল আমার সাথে ডান্স করবি। না, আপনার মন চায় আপনি করুন। এমন সময় অন্য একটা ছেলে মৌয়ের হাতটা ধরেই বলে, কাম অন বেবি, ইউ আর সো হট, চলো ডান্স করি। প্লিজ ছাড়েন আমার হাত। কি হলো, করবে না? এই বলে ছেলেটা যখন মৌয়ের কাছে আসতে চায়, মৌ তখনই এবার ছেলেটার গালে কষে চড় মারে। সবাই মৌয়ের চড় মারা দেখে নিস্তব্ধ হয়ে যায়। এই দোস্ত, তুই বাড়িতে পার্টির কথা বলে আমাদের এভাবে অপমান না করলেও পারতি। একটু ডান্সই তো করতে চেয়েছিলাম। এই রকিব তো তোমার হাতটাই ধরেছিল, নাচলে কি হতো? ছি রাজ, লজ্জা করছে না নিজের বউকে অন্যের সাথে রোম্যান্স করার কথা বলতে? আর যে ছেলে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না, তাকে একটা কেন, আরও থাপ্পড় দিলেও কম হবে। মৌয়ের কথা শুনে সবাই বলল, রাজ দোস্ত আমরা আসি, তুই এমন করে আমাদেরকে অপমান না করলেও পারতি। এই চল সবাই। রাজ সবাইকে থাকতে বলল, সবাই চলে গেল। সবাই চলে গেলে রাজ মৌকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে বলে, তোর ভাগ্য আমার বন্ধু তোর সাথে ডান্স করতে চেয়েছিল, আর এসব এখন কমন ব্যাপার। এই যান, তুমি কাকে কি বলো? যে মেয়ে টাকার লোভে রক্ষিত হতে পারে তার আবার সম্মান? এই যে মিস, আমি রাজের বিয়ে করাবো, কোনো রক্ষিতা নই। দেখছো জান কি বলে? রাজ এবার রাগ সহ্য করতে না পেরে মৌয়ের গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। এই, তুই স্বেচ্ছা চুক্তিতে রাজি হয়েছিস না? 6 মাসের জন্য 6 লাখ টাকা, এটা দিয়ে তোর মতো 10টা মেয়েকে রক্ষিতা করে রাখা যেত। নির্ঘাত মা তোকে পছন্দ করেছিল বলে। আর তোকে তো বলেছিলাম আমি সুমাইয়াকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। এখানে আমার কি করার আছে? আর তুই আমার চোখের সামনে থেকে বের হ। মৌ কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে যায়। সত্যিই তো সে রক্ষিতা, টাকার জন্য সব কিছু করছি। এখানে রাজের বা দোষ কি? দোষ তো আমার কপালের। মৌ সোজা এসে নামাজে দাঁড়িয়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। নামাজ শেষ করে নামাজেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন রাজকে ডাকতে যাবে, এমন সময় জানালা দিয়ে দেখে সুমাইয়া রাজের বুকের উপর শুয়ে শুয়ে বলছে, জান তুমি রক্ষিতা রাখো আর যাই রাখো, মৌয়ের গর্ভের সন্তানটাকে নষ্ট করতে হবে, তা না হলে পরে তোমার সম্পত্তিতে ভাগ বসাবে। তাই তো, এটা তো ভাবিনি। আচ্ছা কিভাবে নষ্ট করা যায়? শোনো, তুমি ওর একটু টেক কেয়ার করবে। কাল আমি ওষুধ এনে দিব, সেটা দুধের সাথে মিশিয়ে খাইয়ে দেবে। তারপর আর কোনো ঝামেলা থাকবে না। যদি না খায়, না খেলে অন্য পন্থায় হাঁটতে হবে। কেমন? শোনো, মেয়েরা গর্ভবতী থাকলে তার তলপেটে যদি লাথি দাও তাহলে মরে যাবে। এতে অনেকটা রিস্ক। বাদ দাও, কাল আমি মেডিসিন নিয়ে আসব। তুমি যেভাবেই হোক বাচ্চাটা নষ্ট করো। মৌ এসব শুনে নিজেকে ঠিক রাখতে পারছে না। যদি গর্ভের সন্তানের কিছু হয়ে যায় তাহলে সে বাঁচবে কিভাবে? মৌ পাশের রুমে গিয়ে ভাবছে, আজ তো টাকারও দরকার। এমন সময় আজকে টাকার কথা কিভাবে বলি? হঠাৎ ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা ধরতে ওপাশ থেকে কেউ একজন বলল, আপনি কখন আসবেন? আর এদিকে অবস্থা বেশি ভালো না, বিকেলে টাকা নিয়ে আসবেন। মৌ ফোনটা রেখে দিতেই রাজ সামনে এসে দাঁড়ায়। ব্রেকফাস্ট রেডি করেছো? হ্যাঁ, তোমরা টেবিলে আসো, খাবার দিচ্ছি। মৌ টেবিলে খাবার রাখছে। এমন সময় সুমাইয়া আর রাজ এসে টেবিলে বসলো। মৌ খাবার পরিবেশন করতেই দুজনে খেতে বসে পড়ল। রাজ একটিবার বললও না, মৌ তুমিও আমাদের সাথে বসো।
রাত যখন খাবার মুখে দেবে এমন সময় সুমাইয়া বলল, জান তুমি খেও না, আমি তোমাকে খাইয়ে দিই। রাজ মুচকি হেসে বলল, হ্যাঁ সুইট হার্ট দাও। সুমাইয়া রাজকে খাইয়ে দিচ্ছে, রাজ সুমাইয়াকে খাইয়ে দিচ্ছে। মৌ অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। এই তুই আমাদের দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? নাকি জীবনে এসব ভালো খাবার দেখিসনি? ওহ সরি, তুই তো এতিমখানায় বড় হয়েছিস। দেখো জান কিভাবে তাকিয়ে আছে। সুইট হার্ট বাদ দাও, টাকার জন্য যেসব মেয়েরা নিজের দেহ বিক্রি করতে পারে তাকে এসব শুনিয়ে লাভ নেই। মৌ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। রাজের কথায় মনে হচ্ছে কলিজাটা ফোর হয়ে এফোর ওফোর হয়ে গেছে। মনে মনে আল্লাহকে বলতে ইচ্ছে করছে, ও আল্লাহ কেন এতিম করে পাঠালে? এসব ভাবতে ভাবতে চোখের পানিতে বুক ভেসে যায়। চোখের পানি মনে হচ্ছে কোনোদিন শেষ হবে না। রাজ আর সুমাইয়া খাওয়া শেষ করে যখন রুমে চলে গেল, মৌ না খেয়ে রাজকে ডেকে নিয়ে বলল, রাজ আমার চুক্তি থেকে 50,000 টাকা দাও। আবারও টাকা দিয়ে কি করবে? আমার টাকাটা খুব দরকার। আচ্ছা, আর মনে রেখো আমি যখনই বলবো তখনই চলে যাবে। তা তোমাকে বলতে হবে না রাজ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিচ্ছি। রাজ লকার থেকে টাকা এনে মৌয়ের হাতে দিল। মৌ টাকাটা নিজের কাছে রেখে দিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। এমন সময় সুমাইয়া আর রাইসা দুজনেই চলে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই টের পেল মৌ কারো বুকে। ঘুম ঝরানো আঁখি জোড়া টিপ টিপ করে খুলতেই চমকে গেল মৌ। রাজ খুব সুন্দর করে তাকে জড়িয়ে রেখেছে। রাজ তাকে বুকে নেবে সেটা কল্পনাই করতে পারে নাই। রাজ মৌকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। মৌ রাজের বুকে অন্যরকম শান্তির ছোঁয়া খুঁজে পাচ্ছে। মৌয়ের চোখ জোড়া আবার লেগে আসছে। কখন যে আবার গভীর ঘুমে হারিয়ে যায় সে খেয়াল নেই। হঠাৎ মৌ টের পেল তাকে কেউ ডাকছে। এই মৌ, আর কত ঘুমাবে? দেখো সূর্য উঠে পড়েছে, এবার তো উঠো। মৌ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই রাজ এক গ্লাস দুধ নিয়ে এসে বলল, এই নাও দুধটুকু খেয়ে নাও। আর তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত। কি হলো, কাঁদছো কেন? রাজ আমার তো মা নেই, কেউ কোনোদিন এভাবে আদর করেনি। আমি তোমার ব্যবহারে কিছুই মনে করিনি। আমি তোমার প্রতি অধিকার খাটাতে চেয়েছিলাম। মো এভাবে বলো না তো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যে কয়দিন তুমি আমার বাড়িতে আছো আমি আর কষ্ট দিব না। এই পাগলি কাঁদছো কেন? কেঁদো না। মো এবার তো দুধটুকু খাও। আচ্ছা আমি খাইয়ে দিব আমার বউকে। না তোমার কষ্ট করতে হবে না। কষ্ট কেন হবে মনে করো, একটু প্রায়শ্চিত্ত করে নেই। না দাও আমি খাচ্ছি। রাজ দুধের গ্লাসটা মৌয়ের দিকে বাড়িয়ে দিল। মৌ খুশি মনে দুধের গ্লাসটা হাতে নিয়ে যখন মুখে দিবে এমন সময় কাল সকালের ঘটনাটা মনে পড়তেই মৌ চমকে উঠল। মনে মনে ভাবল, এই গ্লাসে তো আবার বাচ্চা নষ্ট করার ওষুধ দেয়নি। না, এই দুধ খাওয়া যাবে না। মৌ দুধ খেতে গিয়ে গ্লাসটা হাত থেকে ফেলে দিল। গ্লাসটা হাত থেকে পড়ে যেতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এ কি করলে মৌ? রাজ মাথাটা কেমন যেন ঘুরছে, তাই হাত থেকে গ্লাসটা পড়ে গেল। রাজ মনে মনে বলল, এই প্ল্যানটাও ভেস্তে গেল। আমি তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম তাই না? কি যে বলো, ব্যাপার না। তুমি নিশ্চয়ই মন খারাপ করেছ। তোমার দেয়া দুধটা হাত থেকে পড়ে গেল। আরে না, মন খারাপ করব কেন? কাল নাগিনে যদি পারতাম তোর মতো রক্ষিতার পেটে লাথি দিয়ে বাচ্চাটাকে বের করে দিতাম, কিন্তু তা তো পারছি না। কি হলো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না? কি বলবো, অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। রাজ অফিসে গিয়ে সুমাইয়াকে ফোন করে বলল, মৌকে তো বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়াতে পারিনি। মনে হয় আমাদের প্ল্যান বুঝে ফেলছে। কি করা যায় বলো তো? এই সন্তান পৃথিবীতে এলেই সমস্যা। ডিভোর্স দিলেও তো সন্তানের অধিকারী ঠিকই আসতে পারে কোনো না কোনো দিন। যে মেয়ে টাকার জন্য রক্ষিত হতে পারে তার কাছে এসব কিছু না। তুমি চিন্তা করো না, এইভাবে না হলে অন্য পন্থায় হাঁটতে হবে। আর আমি অফিসে যাচ্ছি। সুমাইয়া অফিসে গিয়ে দেখে রাজ ডেস্কে চিন্তিত মনে বসে আছে। সুমাইয়া রাজের পেছন দিক দিয়ে গিয়ে রাজকে জড়িয়ে ধরে বলল, আমার জানটার মন খারাপ? হ্যাঁ, খুব মন খারাপ। তুমি এখনও মন খারাপ করে আছো? আরে মন খারাপ করে থেকো না। যদি এভাবে না হয় তাহলে সোজা উল্টো পথে হাঁটতে হবে। যদি বাচ্চাটা নষ্ট না করে তাহলে সোজা উপরে পাঠিয়ে দিব। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। মেরে ফেলবা? আরে না, বাদ দাও। অবস্থা বুঝে ব্যবস্থা। আগে বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার চেষ্টা করো। যে মেডিসিন দিছি এক ডোজই যথেষ্ট। আচ্ছা চিন্তা করো না, খাওয়াবো যেভাবেই হোক। এদিকে মৌ তার পেটে হাত দিয়ে বলছে, কি রে কেমন আছিস? ভুলে গেছিস আমায়? আচ্ছা তুই কি মন খারাপ করেছিস? তোর বাবাই তোকে মারতে চেয়েছিল বলে?
শোন না, আল্লাহ তাআলা সহায় হলে আমার দেহে প্রাণ থাকতে তোর কিছু হবে না। কি হলো, তুই কাঁদছিস? কাঁদিস না, তোর বাবার দোষ নেই। আমি তোকে কষ্ট দেওয়ার জন্য নিজের গর্ভে ধারণ করেছি। অভিশাপ দিস না মাকে, কেমন? তুই একদম ভয় পাবি না, আমি আছি তোর সাথে, তোর কিছুই হবে না। আমি তোর কিছুই হতে দেব না। আবারও কাঁদছিস? কাঁদিস না, আমার কোনো কষ্ট হচ্ছে না। দেখিস না সবাই আমাকে কত ভালোবাসে। তুই ঘুমা। মৌ তার পেটে হাত রেখে এসব বলছে আর অঝোর নয়নে কাঁদছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মৌ চোখের পানি মুছে দরজা খুলে দিতেই দেখল ঋত্য আর রাজের মা দাঁড়িয়ে আছে। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কি হলো মা, কাঁদছিস কেন? মা, আপনাকে অনেক মিস করছি। আমার তো মা নেই তাই। ধুর পাগলি, কে বলেছে তোর মা নেই? আমি কি মরে গেছি? আমার কাছে ঋত্য যেমন, তুইও সেরকম। তোর জন্য অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু কি করব বল, ভাইটা যে অসুস্থ। সন্ধ্যাবেলা রাজ, ঋত্য আর মা বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ঋত্য বলে উঠল, মা, এদেরকে ক্ষমা করলে চরম অন্যায় হবে। ছি ভাইয়া, ছি। তুই এমন একটি কাজ করবি আমরা কল্পনাতেও ভাবিনি। আমাদের মান সম্মান আর কিছু রাখলি না, আমাদেরকে এতটাই পর করে দিলি। এত বড় একটা সত্য গোপন করলি কেমনে? মা, বিচারটা তুমি করো। রাজের আর বুঝতে বাকি রইল না তার আর ময়ের ডিভোর্স পেপারটাই হয়তো তার মায়ের হাতে পড়েছে। কি হলো রাজ, মুখটা ওভাবে করে রেখেছিস কেন? আর তুই এমন করবি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তুই আমার ছেলে না, এত বড় ধোকা কিভাবে দিলি? আজকে বাড়ি থেকে চলে যাবি। আর এই যে মৌ, তোমাকে তো মেয়ের অধিকার দিয়েছিলাম, সেই সুযোগে এত বড় একটা সত্য গোপন করে গেলে। আমার সত্যি আজ মরে যেতে ইচ্ছে করছে। কি অন্যায় করেছিলাম আমি? এত বড় কথাটা গোপন রেখেছ। এই মুহূর্তে বাড়ি থেকে তুমি আর রাজ বের হয়ে যাবে। মা, কি করেছি আমি? কি করেছ দেখবে? মৌ ভয়ে কাঁপছে। এমন সময় রাজার মা একটা কাগজ বের করে বলল, এটা কি? মৌ কান্না করে দিয়ে রাজার মাকে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে ক্ষমা করে দেন। মা, আমি আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু রাজ বলছে আপনাকে সারপ্রাইজ দেবে। রাজ, বৌমা কি সত্যি বলছে? রাজ মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। এই ঋত্য, সবাইকে জানিয়ে দে আমাদের বাড়িতে নতুন মেহমান আসছে, আর এর জন্য কাল আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে। আর মৌমা, আমার এখন থেকে কোনো কাজ করবে না। মনে রাখবে, তুমি শুধু রাজের বউ নও, এখন তোমার গর্ভে এই বাড়ির নতুন প্রদীপ জ্বালার অপেক্ষায়। কি হলো, কাঁদছিস কেন? এই মৌ। মা, আপনি আমাকে বকা না দিয়ে আরও কত কি বলছেন। সত্যি আমি অনেক ভাগ্যবতী। আরে কি বলছিস? তুই তো আমার মেয়ের মতো। বকে আয় মা। মৌ রাজের মাকে জড়িয়ে ধরে নিজের অজান্তেই মামা বলে ডাকতে লাগলো। কেমন যেন মনে হচ্ছে মৌ তার নিজের মাকে জড়িয়ে ধরে আছে। এদিকে রাজ কি করবে ভাবতে পারছে না। এখন বাচ্চাটা নষ্ট করা তো আরও কঠিন হয়ে গেল। কিসের জন্য যে এসব করতে গেলাম? এখন যদি মৌ না যায় বাড়ি থেকে, আমি তো সোমায়াকে ছাড়া বাঁচব না। সোমায়াকেও কথা দিয়েছি ওকে বিয়ে করব। সোমায়া তো আমাকে ছাড়া বাঁচবে না। আমাদের ভালোবাসা কি হেরে যাবে? যে ভালোবাসাকে বাঁচানোর জন্য চুক্তির বিয়ে করলাম। রাজ অফিসে গিয়ে এসবই ভাবতে লাগলো। লাঞ্চের সময় রাজের ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেও ওপাশ থেকে সোমায়া বলল, বাবু কি করো? বাবু বাবু করো না তো, আমি আছি মহা ঝামেলায়। তুমি বিকেলে একটু দেখা করো। আচ্ছা। বিকেলবেলা সুমাইয়া আর রাজ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। সুমাইয়া নীরবতা ভেঙে বলল, কি হয়েছে আমার জানের? আর বলো না, মৌয়ের প্রেগনেন্সি রিপোর্টটা মা দেখে ফেলেছে। এখন তো বাচ্চা নষ্ট করা একেবারে অসম্ভব হয়ে গেল। আর মাকেই কীভাবে বলবো যে আমি মৌকে চুক্তি করে বিয়ে করেছি? আমি কি করব বলো? বাচ্চাটা যে কোনো মূল্যে নষ্ট করতেই হবে। রাজ, আমি কিছু জানি না। তোমাকে যদি না পাই তাহলে আমি বাঁচতে পারবো না। আমার মরার কথাটা শুনতে পারবে? সোমায়ের চোখে পানি টলমল করছে। দুজন দুজনকে সত্যি অনেক ভালোবাসে। রাজ সোমায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে কি করা যায় সিট? শোনো, আগে বাচ্চাটাকে নষ্ট করো। আর একটা কথা বলি, মৌ যা করছে সব তোমার সম্পত্তির জন্য। এর জন্য বাচ্চা নষ্ট করতে চায়নি, যেন তুমি তালাক দিলেও সন্তানের দাবি নিয়ে এসে তোমার সম্পত্তিতে ভাগ বসাতে পারে। খুব সুন্দর করে নীল নকশা তৈরি করেছে। তুমি শোনো, প্রথমে বাচ্চা নষ্ট করার কথা সুন্দরভাবে বুঝিয়ে বলবে মৌকে। আর তা যদি না মানে তাহলে আরও 2 লাখ টাকার চুক্তি চেয়ে বাড়িয়ে দেওয়ার কথা বলবে। আমি মনে করি যে মেয়ে টাকার জন্য রক্ষিত হতে পারে, সে মেয়ে সামান্য একটা বাচ্চা নষ্ট করতে পারবে না এমন তো কোনো কথা নেই।
আর যদি না নষ্ট করে তাহলে শিওর হয়ে নেব তোমার সম্পত্তি লাভের জন্য গর্ভবতী হয়েছে। তুমি হাজারবার বললেও নষ্ট করবে না, এই জন্য অন্য পথে হাঁটতে হবে। তুমি এক কাজ করতে পারো, রাতে যখন ঘুমাবে তখন মুখে সেন্সলেস করার স্প্রে মেরে অজ্ঞান করে নেবে, তারপর পেটে একটা জোরে লাথি দিবে, তাতে কেস খতম। আর তাতেও না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েই দিলেই হবে। তুমি চিন্তা করো না, এই পৃথিবীর বিনিময়ে হলেও আমি তোমাকে চাই। আমি তোমাকে ছাড়া বাঁচব না রাজ। রাজ পার্কে সোমাইকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, সুইট হার্ট, এভাবে কান্না করছো কেন? পৃথিবীর কোনো শক্তি বা ষড়যন্ত্র আমাদের আলাদা করতে পারবে না। তুমি আমার হার্ট যে। সোমাইয়া রাজকে জড়িয়ে ধরে এবার ফুপিয়ে কেঁদে দেয়। রাজ, জানো কখনো নামাজ পড়তাম না, কিন্তু তোমাকে পাওয়ার আশায় নামাজে মোনাজাতেও তোমাকে চাই। তুমি আমার জীবন। তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে মেরে ফেলো, তাতেও সুখী হব, তবুও কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে দেহ মন প্রাণ সব দিয়ে দিয়েছি। তোমাকে ছেড়ে কিভাবে যাব বলো? তুমি যে আমার নিঃশ্বাস। কেঁদো না হার্ট। এদিকে রাত্রে রাজ বাসায় এসে দেখে তার মা মোকে খাইয়ে দিচ্ছে। মৌ ছোট্ট বাচ্চার মতো খেয়েই যাচ্ছে। রাজে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতে ঋত্য খাবার নিয়ে আসলো। ঋত্যকে খাবার নিয়ে আসতে দেখে রাজ বলল, ঋত্য, তোর ভাবিকে দিয়ে না এনে তুই আনলি কেন? কেন, তুমি জানো না ভাবি মা হতে চলেছে, তাই সব কাজ বন্ধ। ও আচ্ছা। খাওয়া শেষ করতেই রাজার চিন্তাটা আরও বেড়ে গেল। পরের দিন জাঁকজমকভাবে বাড়িটা সাজানো হয়েছে। গ্রাম থেকে রাজের মামা মামি এসেছে, এছাড়া বন্ধু বান্ধব অনেকেই, সাথে সুমাইয়াও। মৌকে সাজানো হয়েছে নিপুণভাবে। আজ প্রথম রাজ মৌয়ের দিকে সুদৃষ্টিতে তাকালো। চোখের নিচে গাঢ় করে কাজল দেওয়া কালো রঙের নীল পাড়ের তাঁতের শাড়িতে মৌকে মনে হচ্ছে স্বর্গের অপ্সরী। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? হঠাৎ রাজের চোখটা সোমাইয়ার দিকে চলে যায়। সোমাইয়ার চোখের পানিতে কাজল লেপটে গিয়েছে। রাজের বুকের ভিতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এদিকে রাজের চোখ শুধু সোমাইয়াকে খুঁজছে, কিন্তু সোমাইয়া কোথাও নেই। রাজের কিছুই ভালো লাগছে না, প্রচণ্ড কান্না পাচ্ছে। এদিকে অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাতে যখন রাজ আর মৌ একই বিছানায় শুয়ে আছে, এমন সময় রাজ রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, মৌ, আমাকে তুমি স্বামী মানো? হঠাৎ আপনি এমন প্রশ্ন কেন করছেন? বলো, আমাকে কি স্বামী হিসেবে মানো? হুম, যেদিন কবুল বলেছি সেদিন থেকে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি। রাজ মৌর কাছে গিয়ে মৌয়ের কপালে একটা চুমু দিয়ে মৌয়ের মাথাটা কুলে তুলে নিল। মৌ ভাবতে পারেনি রাজ তার মাথাটা উড়ুতে রাখবে। বুকের ভেতর কেমন যেন করছে, মুখটা লজ্জা লাল হয়ে যাচ্ছে। রাজ মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, জানো মৌ, তুমি খুব সুন্দর। সত্যি আমি তোমাকে পেয়ে ধন্য। তবে কি জানো, আমার এ মনটা আমি সুমাইকে দিয়ে দিয়েছি এবং প্রতিজ্ঞা করেছি তাকেই বিয়ে করব। সুমাইয়া আমাকে ছাড়া বাঁচবে না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। রাজ মৌয়ের কপালে একটা চুমু দিয়ে বলল, আমার বুকে আসবে মৌ? বুকটা খুব শূন্য শূন্য লাগছে। আসবে একটু বুকে? মৌ কিছু বলতে পারে না। রাজকে শক্ত করে জড়িয়ে ধরে। মনে হচ্ছে রাজের বুকের ভিতরে ঢুকে যাবে। রাজ মৌয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কানের কাছে মুখটা নিয়ে বলল, মৌ, তোমার গর্ভের সন্তানটা নষ্ট করে ফেলো। কি লাভ? তুমি তো অর্ধেক ডিভোর্স দিয়েই দিছ। তোমার সন্তান যখন বড় হবে তখন তো আর বলতে পারবে না আমার সন্তান। তখন সবাই কি বলবে? যারোর সন্তান। আমি চাই না তুমি কষ্ট পাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো। তোমার সন্তানকে কেউ জারজ বলুক, সেটা আমি চাই না। মৌ রাজের কথা শুনে কি বলবে বুঝতে পারছে না। মনে হচ্ছে কলিজাটা বুক ফেটে বেরিয়ে যাবে। পৃথিবীতে এত কষ্টের কথা আছে, মনে হচ্ছে কলিজাতে কেউ ছুরি চালিয়ে দিলেও এত কষ্ট হবে না। মৌয়ের চোখের পানি কোনো বাদ মানছে না। মৌ নিজেকে রাজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, রাজ, তুমি ভেবো না তোমার পরিচয় বড় করব আমার গর্ভের সন্তানকে। না, তা ভেবো না। আমার চুক্তি পূর্ণ হয়ে গেলেই চলে যাব। আর হ্যাঁ, প্লিজ তুমি আমার হাতে বিষের বোতল তুলে দিও, আমি হাসতে হাসতে পান করব। তবুও গর্ভের সন্তানকে নষ্ট করতে পারবো না। রাজ বিছানা থেকে উঠে গিয়ে লকার থেকে টাকা এনে মৌয়ের বুকে ছুরি দিয়ে বলল, এখন তো পারবে নষ্ট করতে? এমনি এতক্ষণ সময় নষ্ট করলাম। এখানে 2 লাখ আছে, বলো কাল কখন বাচ্চা নষ্ট করতে যাবে? মৌ টাকাটা রাজার হাতে দিয়ে সরাসরি রাজার পা দুটি ঝাপড়ে ধরে বলল, আপনি প্লিজ এসব আর বলবেন না। আমি এই শহর ছেড়ে চলে যাব, তবু বাচ্চা নষ্ট করতে বলবেন না।
আমি মা হয়ে কিভাবে তাকে হত্যা করব? আল্লাহর কাছে কি জবাব দিব? রাজে ধাক্কা দিয়ে মৌকে সরিয়ে দিল। মৌ ফ্লোরে পড়ে ঠিকমতো উঠে দাঁড়াতে পারছে না। মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ বিছানায় বসে ভাবছে কি করবে। টাকা দেওয়াতেও তো রাজি হলো না নষ্টাটা। হঠাৎ রাজের ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেঁদে কেঁদে মিস্টার আরাফাত সাহেব বলল, বাবা রাজ, সুমাইয়া সুইসাইড করতে গিয়েছিল, এখন হসপিটালে আছে, তুমি এখনই হসপিটালে আসো। ডাক্তার বলছে অবস্থা বেশি ভালো না। রাজ কাউকে কিছু না বলে গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মৌ কোনো রকম ফ্লোর থেকে উঠে দেখে রাত 2টা বাজে। কনকনে শীত। মৌয়ের বুঝতে বাকি রইল না তার এই সন্তানকে রাজি কোনো মূল্যে দুনিয়ার মুখ দেখতে দিবে না। এসব কথা তো আর কাউকে বলাও যাবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল নামাজ পড়ে আল্লাহর কাছে বাচ্চার হেফাজতের জন্য প্রার্থনা করা। মৌ সুন্দর করে অজু করে যখন জায়নামাজে দাঁড়ায়, এমন সময় শীতে তার সমস্ত শরীর কাঁপছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলল, হে রহমানুর রাহিম, তোমার হুকুম ছাড়া তো গাছের একটি পাতাও নড়ে না। তুমি আমার গর্ভের সন্তানকে তোমার গায়েবী রহমত দ্বারা হেফাজত করো। আমি তো ইয়াতিম, ছোটবেলায় মাকে হারিয়েছি, কখনো কোনো দিন তোমার কাছে নালিশ করিনি। তুমি একমাত্র পারো আমার সন্তানকে হেফাজত করতে। এসব বলে কান্না করতে থাকে। অন্যদিকে রাজ পাগলের মতো সুমাইয়ের কাছে ছুটে যায়। রাজ হসপিটালে গিয়ে দেখে সুমাইয়াকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। সুমাইয়ের বাবা রাজকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে। বাবা রাজ, আমার মেয়েটা তোমাকে ছাড়া বাঁচবে না, তুমি ওকে কখনো ছেড়ে যেও না। না আঙ্কেল, কখনো ছেড়ে যাব না। এদিকে ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। রাজ দৌড়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, কেন এমন পাগলামি করতে গিয়েছিলে? তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচতাম? রাজ, ওই মৌর গর্ভে তোমার সন্তান আমি কিভাবে সহ্য করব? তোমার সন্তান শুধু তো আমার গর্ভে স্থান পাবে। তুমি কান্না করো না, তোমার মাথা ছুঁয়ে প্রমিস করলাম, মৌয়ের গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখবে না। এবার তো খুশি? আমায় বিয়ে করবে তো? না করলে আমি মরে যাব। করব। আর বাজে কথা বলো না। এদিকে যতই দিন যাচ্ছে ততই দুশ্চিন্তা বাড়ছে। রাজের মা আর বোন বাচ্চার নামও ঠিক করে ফেলেছে। বাড়ি ভর্তি বাচ্চার খেলনা। খুশি যেন আর ধরে না। শহরের নামকরা ধনী পরিবারে নতুন অতিথি আসবে, এতে করে বাড়িতে ঈদের আমেজ চলছে। এদিকে সুমাইয়া অনেকটাই সুস্থ। রাজকে ফোন দিয়ে নিয়ে গিয়ে হাতে একটা স্প্রে দিয়ে বলল, রাজ, এটা মৌ ঘুমানোর পর মুখে স্প্রে করলেই অজ্ঞান হয়ে যাবে। এমন সময় তলপেটে লাথি দিবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। আর শোনো, খালি পায়ে দিবে। রাজ স্প্রে নিয়ে বাসায় এসে পড়ল। রাতে যখন মৌ ঘুমিয়ে গেছে, এমন সময় রাজ মৌয়ের মুখে স্প্রে করে। স্প্রে করার পর মৌকে ঝাঁকি দিয়ে দেখে সেন্স আছে কিনা, কিন্তু সত্যিই সেন্স নেই। রাজ মৌয়ের পেটের কাপড়টা সরিয়ে পাটা তুলে জোরে লাথি মারবে যখন, এমন সময় রাজের মা রাজের রুমের পাশ দিয়ে বাথরুমে যাচ্ছিল। রাজকে দাঁড়ানো দেখে বলল, বাবা রাজ, কি হয়েছে? তুই দাঁড়িয়ে আছিস কেন অমন করে? বৌমার কিছু হয়েছে? রাজ পাটা সরিয়ে নিয়ে আসলো। মনে মনে বলছে, মা ওঠার আর সময় পেল না। এদিকে রাজের মা দরজা ধাক্কাচ্ছে। এই রাজ, কি হয়েছে? সকাল থেকে এই বুকটা কেন জানি ছ্যাঁত করে উঠছে, দরজা খোল। রাজ দরজা খুলে দিতেই রাজের মা মৌয়ের পাশে এসে বসে। মৌয়ের কপালে হাত রেখে বলে, মা, তোর শরীর খারাপ লাগছে? মৌ কোনো কথা বলছে না। রাজের খুব টেনশন হচ্ছে, মা যদি পরিকল্পনার কথা জেনে যায় তাহলে আমাকে তো বাড়ি থেকে বের করে দিবে। এই রাজ, কি ভাবছিস? বৌমাকে হসপিটালে নিতে হবে, কোনো কথা বলছে না। কি হলো? তুই অ্যাম্বুলেন্স ফোন কর। রাজ ফোন দিতেই গাড়ি এসে গেল। রাতে মোকে হসপিটালে অ্যাডমিট করা হলো। ডাক্তার মোকে দেখে বলল, অজ্ঞান হয়ে গেছে, আপনারা একটু আলাদাভাবে কেয়ার নেবেন, কিছু হবে না। পরের দিন মোকে হসপিটাল থেকে বাসায় এনে রাজের মা রাজকে বলল, যে পর্যন্ত আমার বৌমা মা হবে না ততদিন আমার সাথেই থাকবে, তুই কোনো যত্ন নিতে পারিস না। কিন্তু মা? কোনো কিন্তু না। সেদিন যদি আমি ঘুম থেকে না উঠতাম, দেখা যেত খারাপ কিছু হয়ে যেত, তাই মৌ আমার সাথে থাকবে। আচ্ছা মা। এদিকে রাজের মা মৌকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না, সব সময় খেয়াল রাখে। ঋত্য মৌকে অনেক ভালোবাসে, সবসময় হাসি খুশি রাখে, কিন্তু এত যত্নের মাঝেও মৌ দুশ্চিন্তায় ভোগে। একটা করে দিন যাচ্ছে, মনে হচ্ছে বিপদ অগ্রসর হচ্ছে। পরিবারের মানুষগুলোর সাথে থাকতে থাকতে মৌ সবাইকে আপন করে নিয়েছে। একদিন দুপুরে মৌ আর ঋত্য বসে আছে। ঋত্য মৌয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ঋত্য তেল দিতে দিতে বলল, বাবা দেখো, তোমার বেবিটা ঠিক আমার মতো হবে।
দেখতে হবে না ফুপিটা কত ভালো, ভাইয়ার মতো হবে না? হতেই হবে। এদিকে রাজ অফিসে গিয়ে সোমাইকে ফোন দিয়ে দেখা করতে বলল। মৌ রিত্যের সাথে এটা ওটা নিয়ে কথা বলছি, এমন সময় রিত্যের পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে অবনী বলল, ঋতু আপু, কাকা সকালে মারা গেছে, ফুপিকে নিয়ে তোমরা এখনই গ্রামে আসো। ঋত্য ফোনটা কেটে দিয়ে একটা চিৎকার মারল। রাজের মা এসে বলল, কী রে ঋত্য, কী হলো, এভাবে কাঁদছিস কেন? মা, ছোট মামা মারা গেছে। রাজের মা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ঋত্যকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, চল মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আর মৌমা, তুমি বাসায় থেকো, তোমার শরীরটাও ভালো না। আমরা চলে গেলাম, আর রাজকে তোমার কাছে রেখে গেলাম। আমাদের যেতেই 10 ঘন্টা লাগবে, নয়তো নিয়ে যেতাম। মৌ কিছু না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। রাজের মা যাওয়ার আগে রাজকে ফোন দিয়ে সব কিছু বলল, সাথে মৌয়ের যত্ন নিতেও বলল। রাজ সোমায়াকে ঘটনাটা বলতেই সোমায়া বলল, আজ আমি তোমার বাসায় থাকবো। আচ্ছা, কিন্তু মামা যে মারা গেল, খারাপ লাগছে। রাজ, আমারও খারাপ লাগতেছে অনেক, কি করব, দোয়া ছাড়া তো কিছু করার নেই। আচ্ছা চলো একটু নদীর পাড়ে যাই, সেখান থেকে বের হয়ে সোজা তোমার বাসায়, তারপর সারা রাত থেকে সকালে এসে পড়ব। কিন্তু আঙ্কেল, কি যে বলো, বাবা তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে। আচ্ছা তাহলে চলো। সোমায়া গাড়ি করে যাচ্ছে আর ভাবছে, আজ যেভাবেই হোক মৌয়ের বাচ্চা নষ্ট করতে হবে আজ রাতে, দরকার হলে আমি লাথি দিব যখন ঘুমিয়ে যাবে। মৌ ঈশা নামাজ পড়ে রাজের জন্য অপেক্ষা করছে, বারবার ঘড়ির কাঁটা দেখছে। হঠাৎ কলিং বেলটা বেজে ওঠে। মৌ দরজা খুলেই দেখে রাজ আর সোমাইয়া। সোমাইয়াকে দেখে মৌর বুকে কেমন করে ওঠে। মৌ কিছু না বলে রাজের রুম ছেড়ে দেয়। রাজ সোমাইকে নিয়ে তার রুমে ঢোকার আগে মৌকে বলে খাবার নিয়ে আসতে তাদের জন্য। মৌ খাবার টেবিলে রেডি করে রেখে যখন রাজকে ডাক দিবে, এমন সময় মৌ বুঝতে পারল সোমাইয়া আর রাজ ফিসফিসি কী যেন বলছে। মৌ জানালার পর্দাটা সরাতেই দেখতে পেল সোমাইয়া রাজের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। রাজের বুকে শুয়ে শুয়ে বলছে, জান, আজ সুবর্ণ সুযোগ। আমাদের ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে মৌর গর্ভের সন্তানটা। তা আজ উপযুক্ত একটা সময়। মৌ যখন ঘুমিয়ে যাবে তখন তার নামা পেটে লাথি দিব, তাহলে তার মা হওয়ার স্বাদ সারা জীবনের জন্য মিটে যাবে। সুমাইয়া, কিন্তু মা যদি জানতে পারে? আরে মা, আর ঋতু তো নেই, এখন উপযুক্ত সময়। আর স্প্রে করার পর দিবে, বোঝার কোনো সুযোগ নেই। এসব শোনার পর মৌয়ের পা কাঁপছে, কি করবে কিছু বুঝতে পারছে না। রাজকে কাঁপা কাঁপা গলায় ডেকে ভেতরে খাবার দিয়ে যখন বের হবে, এমন সময় সোমাইয়া বলল, আপু তুমি ঘুমাবে না? মৌ মুচকি এসে বলল, হ্যাঁ বোন, ঘুমাবো। মনটা ভালো লাগছে না, একটু লেট হবে। আচ্ছা তাহলে যাও। মৌ বের হতে সোমাইয়া দরজা লাগিয়ে দিল। মৌ রুম থেকে বের হয়ে অন্য রুমে এসে কোরআন পড়তে লাগলো। মৌ বুঝে ফেলেছে খুব গভীর ষড়যন্ত্র চলছে তার গর্ভের সন্তান নিয়ে। এই সময় আল্লাহ ছাড়া কেউ হেফাজত করতে পারবে না তাকে, তাই কোরআন তেলাওয়াত করছে। সোমাইয়া কয়েকবার রুম থেকে বের হয়ে উকি দিয়ে দেখলো মৌ কোরআন পড়ছে। কী করবে কিছু বুঝতেছে না, ঘুমায় না কেন। এসব ভাবতে ভাবতে সোমাইয়ের ফোন আসে। সোমাইয়া ফোনে কথা বলে রাজকে বলে, জান, আমার যেতে হবে, বাবার অবস্থা ভালো না। আমিও যাই? না জান, তোমার যেতে হবে না, তুমি পারলে পথের কাঁটাটা দূর করো। সোমাইয়া চলে যাওয়ার পরপরই রাজের বুকে কেমন যেন ব্যথা করতে লাগলো। ক্রমশ ব্যথা তীব্র থেকে তীব্র হতে লাগলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাধ্য হয়ে মৌকে ডাক দিয়ে বলল, মৌ, আমাকে বাঁচাও। মৌ দৌড়ে এসে দেখে রাজের অবস্থা ভালো না। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন দিয়ে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। ডাক্তাররা যখন রাজের চিকিৎসা করছে, মৌ এদিকে সারা রাত নফল নামাজ পড়ছে। সকালের দিকে নার্স এসে বলল, আপু, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার স্বামী মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছে। মৌ দৌড়ে রাজের কাছে গিয়ে দাঁড়ালো। মন চাচ্ছে রাজকে গিয়ে জড়িয়ে ধরুক, কিন্তু না। নার্স রাজকে বলল, স্যার, আপনি অনেক লাকি, এমন একটা বউ পেয়েছেন যে সারা রাত নামাজ পড়ে আপনার সুস্থতার জন্য কেঁদেছে। আর সঠিক টাইমে যদি হসপিটালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো যেত না। রাজ কিছু বলল না, মৌয়ের দিকে তাকালো। রাজ স্পষ্ট বুঝতে পারল মৌয়ের চোখে পানি। কাঁদছো কেন মৌ? আপনার কিছু হলে আমি বাঁচব না তাই। রাজের বুকটা কেমন করে উঠল। মায়াভরা দৃষ্টিতে রাজ মৌয়ের দিকে তাকিয়ে আছে। এমন সময় রাজের ফোনটা চেনা সুরে বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে বলল, আমার জানটার ঘুম ভাঙছে। সোমাইয়া, আমি হসপিটালে। কি বলো? আমার জানের কি হয়েছে? কোন হসপিটালে বলো? সোমাইয়া রাজের কাছে হসপিটালের ঠিকানা নিয়ে 20 মিনিটের মধ্যেই হসপিটালে এসে উপস্থিত হয়।
হসপিটালে রাজকে দেখিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। জান, তুমি অসুস্থ, আমাকে জানাতে পারলে না? আর এই যে রক্ষিতা, আমাকে ফোন করে জানাতে পারলে না? আপনাকে কেন জানাবো? ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, রক্ষিতা তুই কি বললি? আমাকে কেন জানাবি? জানোস, রাজ আমার জান, আমি ওকে ছাড়া বাঁচব না। রাজ যে আমার কলিজা। সুমাইয়া, কী করছো এসব? ছাড়ো না, এটা হাসপাতাল। তুমি চুপ করবে জান? তোমার যদি কিছু হয়ে যেত আমি কী নিয়ে বাঁচতাম? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। জানি তো পাগলি। তো রক্ষিতাটা আমায় একটু ফোন দিয়ে বললো না তুমি অসুস্থ? আচ্ছা বাদ দাও, আমার তো কিছু হয়নি। কিছু হয়নি যদি হতো। এই কথাটা বলে সুমাইয়া রাজের বুকে গিয়ে লুকালো। মৌ কিছু বলতে পারছে না, মাথাটা নিচু করে কাঁদছে। ঋত্য আর মাকে ফোন দিচ্ছে। এখন ফোন রিং হচ্ছে। ঋত্য ফোন ধরতে মৌ বলল, আপু তোমরা কখন আসবে? ঋত্য বলল, আমরা রওনা দিচ্ছি, আস্তে আস্তে সন্ধ্যা লাগবে। মৌ রাজের অসুস্থতার কথা বলতে চেয়েও পারল না। বিকেলে রাজকে হসপিটাল থেকে বাসায় নিয়ে এসে পড়ে। রাজের সাথে সুমাইয়াও বাসায় আসে। সুমাইয়া রাস্তায় একটা মুহূর্তের জন্য রাজের হাতটা ছাড়েনি। রাজ বাসায় আসার পথে স্পষ্ট বুঝতে পারল সুমাইয়া কাঁদছে। আমার হার্ট কাঁদছে কেন? সুমাইয়া কোনো কথা বলছে না। রাজ আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? প্লিজ কেঁদো না। সুমাইয়া এবার রাজকে শক্ত করে জড়িয়ে ধরে গাড়িতে ফুপিয়ে কান্না করতে লাগলো। কি হলো, কান্না করছো কেন? কি হয়েছে বলো? সুমাইয়া কান্না করতে করতে বলল, রাজ আমাকে কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার জন্য জীবনটা পর্যন্ত দিতে পারি। আমাদের ভালোবাসা পবিত্র। রাজ সুমাইয়ের কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, এই দেহে প্রাণ থাকতে তোমাকে ছেড়ে যাব না। তুমি যে আমার কলিজা, তোমাকে ছাড়া কেমনে বাঁচি বলো? আর ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এদিকে গাড়ি বাসায় এসে গেছে। মৌ রাজকে হাত ধরে গাড়ি থেকে নামাতে যাবে যখন, ঠিক তখনই সুমাইয়া বলল, এই রক্ষিতা, তুমি রাজকে স্পর্শ করবে না, রাজের অমঙ্গল হবে। সুমাইয়ের কথাটা যেন মৌয়ের কলিজায় এসে লাগলো। মৌ রাজের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। চোখ থেকে জল গড়িয়ে পড়বে পড়বে ভাব। মৌ ভাবছে রাজ হয়তো কিছু বলবে, কিন্তু না, রাজ তো আর তার না। 3 বার কবুল বলেছে হয়তো, কিন্তু মনে তো আর জায়গা করে নিতে পারেনি। বাসায় ঢুকে সুমাইয়া বলল, এই যে 2 কাপ চা বানিয়ে নিয়ে আসো। মৌ যখন কিচেনে চা বানাচ্ছে তখন দেখে কিচেনে চিনি নেই। মৌ যখন চিনি খুঁজতে রাজের মায়ের রুমে আসে, এই সুযোগে সুমাইয়া চায়ের কাপে লবণ দিয়ে আবারও রাজের কাছে বসে গল্প করতে লাগে। খানিকক্ষণ পর মৌ চা নিয়ে এসে রাজকে আর সুমাইকে দিল। রাজ তা মুখে দিয়েই এক থু, জঘন্য তিতো। এই চায়ে চিনি দিছিস না লবণ দিছিস? কেন চিনি দিয়েছি? এবার সুমাইয়া গরম চা মৌয়ের পেটে ছুঁড়ে মেরে বলল, তোর চা তুই খা। মৌ এক করে গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। মৌয়ের মুহূর্তের মাঝেই পেটের চামড়া ঝলসে গেল। খুব জ্বালা করছে। রাজ আর সুমাইয়া একটার পর একটা খারাপ কথা বলেই যাচ্ছে। এক পর্যায়ে সুমাইয়া বলেই ফেলল, রাজ তোমাকে মারার জন্য মনে হয় চাতে বিষ মিশিয়েছে। মৌ এবার নিজেকে সামলাতে পারল না, চিৎকার করে বলতে লাগলো, আমি কেন রাজকে মারতে যাব? রাজ আমার স্বামী, যার খেদমত করে আমি আল্লাহর প্রিয় হব, যার সন্তান আমার গর্ভে, তাকে কেন মারতে যাব? এবার সুমাইয়া আর সহ্য করতে পারল না। মৌয়ের গালে কষে থাপ্পড় দিয়ে বলল, এই রক্ষিতা, তোর সাহস কী করে হয় আমার জানকে স্বামী বলার? আরে পতিতালয়ে তো কতজনই যায়, সেখানে যদি কেউ কারো সন্তান গর্ভে ধারণ করে সেটা জারজি হয়, তেমনি রক্ষিতার। জান, আমি সত্যি মরে যাব তুমি যদি এটাকে ডিভোর্স না দিয়ে আমাকে তাড়াতাড়ি বিয়ে না করো। কথাটা বলেই ফলকাটা ছুরি দিয়ে হাতে পোঁচ দিল। ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। রাজ তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে সুমাইয়ের হাতটা বেঁধে ফেলল। টান দিয়ে সুমাইকে বুকে জড়িয়ে বলতে লাগলো, তুমি তোমার হাতে ছুরি চালাওনি, চালিয়েছ কলিজায়। তুমি জানো না তোমায় কতটা ভালোবাসি? তোমাকে পাবার জন্যই রক্ষিতাকে বিয়ে করেছিলাম। জানতে পারিনি কাল নাগিনীটা এমন করবে, নিজের সন্তান জন্ম দিয়ে সম্পদের মালিক হতে চাইবে। মৌ রাজের মুখে এমন কথা শুনে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। মন চাচ্ছে তার জীবনটা এই মুহূর্তে বের করে দেয়। মৌয়ের পেটে খুব জ্বলছে, তাই পেটের উপর থেকে কাপড়টা সরাতেই দেখতে পেল পেটের উপর গরম চাপ পড়ে ফোসকা পড়ে গেছে। অসহ্য যন্ত্রণা হচ্ছে। আল্লাহ কেন যে এত কষ্ট দেয়? মৌ পেটের নিচে হাত রেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কী রে, কান্না করছিস? কান্না করিস না, আল্লাহ তোকে হেফাজত করবে। আমার দেহে প্রাণ থাকতে তোর কিছু হবে না।
তুই যে আমার জীবন হয়ে গেছিস, সত্যি তুই অবাকা। জন্মের আগেই তুই তোর জন্মদাতার মুখে জারজ হওয়ার তকমাটা পেয়ে গেলি। ভাবিস না আমি তোকে ছেড়ে যাব না, কখনোই না। পাগলির মতো এইসব বলছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এদিকে সুমাইয়া রাজকে জড়িয়ে ধরে বলল, জান, তোমাকে বলেছিলাম না সব কিছু পরিকল্পনা করে মাঠে নেমেছে, তুমি কিন্তু আমায় ছেড়ে যেও না। রাজ এবার সুমাইয়ের কপালে চুমু দিয়ে বলল, কি করা যায়? পথ থেকে সরিয়ে ফেলি, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে? তবে চুক্তির মেয়াদ 2 মাস আছে, চেষ্টা করে দেখি, যদি বাচ্চাটা নষ্ট করতে পারি তবে ডিভোর্স কোনো ব্যাপার না, তা তো অর্ধেক হয়েই আছে। আচ্ছা, এবার তাহলে আসি। যাও। সোমায়া যাওয়ার আগে রাজের কপালে চুমু দিয়ে গেল। রাজ সোফাতে বসে আছে, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। রাজ দরজা খুলতেই দেখতে পেল ঋত্য আর তার মা বাইরে দাঁড়িয়ে। রাজের মা রাজকে কিছু না বলে মৌকে ডাকতে লাগলো, কিরে মা, কোথায় তুই? মৌর কাছে মনে হচ্ছে সে জীবন ফিরে পেয়েছে। তাড়াহুড়ো করে চোখের জল মুছে শাড়িটা পাল্টে নিয়ে রুম থেকে বের হয়েই বলে, মা, আমি কাজ করছিলাম। কি, তুমি এই শরীর নিয়ে কাজে? বাড়ির চাকর বাকররা কই? মা ছুটিতে গেছে। এখন ছুটিতে? বুঝতে পারি না কিছু। রাজের মা মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মা, তোর মন খারাপ? না মা। কয়েকদিন পর মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলল, ম্যাডাম, আপনার বাবাকে বাঁচাতে হলে সামনের শুক্রবারে 6 লাখ টাকা লাগবে। অপারেশন করতে হবে, নয়তো বাঁচানো যাবে না। আচ্ছা, আপনি অপারেশন করার সব ব্যবস্থা করেন, শুক্রবারের মাঝে সব টাকা পেড করব। আর শোনেন, বাবাকে কখনোই বলবেন না টাকাটা আমি দিচ্ছি। বাবা যদি এটা শুনে তাহলে মরে যাবে, তবু আমার টাকা অপারেশন করবে না। আমি যে তার ভালোবাসার মানুষটাকে জন্ম দেওয়ার সময় কেড়ে নিয়েছি। আচ্ছা ম্যাডাম। ফোনটা কেটে যেতে মৌ মহা চিন্তায় পড়ে গেল। এত টাকা কিভাবে ম্যানেজ করবে? রাজের কাছে চুক্তি 3 লাখ টাকা পাওয়া যাবে, কিন্তু বাকি 3 লাখ? যে বাবাকে বাঁচানোর জন্য নিজের জীবনে সব কিছু বিসর্জন দিল, কারো কারো কাছে রক্ষিতা হলো, কিন্তু তারপরেও কি বাবাকে বাঁচানো যাবে না? হঠাৎ মৌয়ের মাথায় একটা বুদ্ধি আসলো। মৌ রাজের কাছে গিয়ে বলল, আপনার কাছে চুক্তির যে 3 লাখ টাকা পাই সেগুলো দেন। সরি, আর একটা টাকাও দিতে পারবো না, তবে দিতে পারি এক শর্তে। তুমি যদি তোমার গর্ভের সন্তান নষ্ট করে ফেলো। আরও বেশি যদি চাও তাও দেব, তবে সন্তানটা নষ্ট করতে হবে। যদি রাজি থাকো কালই ক্লিনিকে গিয়ে অ্যাবর্শন করিয়ে নিয়ে আসবো। মৌয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে এমন কথা শুনে মৌ ভাবতে লাগলো, কাকে বাঁচাবে? বাবাকে বাঁচালে গর্ভের সন্তানটাকে মেরে ফেলতে হবে। কি হলো, বাচ্চাটাকে নষ্ট করবি? মৌয়ের সামনে তার বাবার চেহারাটা ভেসে উঠছে বারবার। তার বাবা মারা যাক কখনই চায় না, আর মা হয়ে গর্ভের সন্তানকে নষ্ট করতে সেটাও সে পারবে না। কি হলো, টাকা 3 লাখের বেশি দিতে হবে? আমি রাজি বাচ্চা নষ্ট করতে। সত্যি? হ্যাঁ সত্যি। তবে টাকা লাগবে 6 লাখ। কি, 6 লাখ? 6 লাখ। আচ্ছা দেব। তোর মতো রক্ষিতা তো টাকার জন্য সব করতে পারে। হ্যাঁ, এবার ঠিক ধরতে পারছেন। এত কিছু না করে পতিতা পল্লীতেই তো থাকতে পারিস। তবে কি মিস্টার রাজ, আমার গর্ভের সন্তান নষ্ট করলেই আপনি সোমায়াকে পাচ্ছেন না। আমাকে আপনি নিজ থেকে ডিভোর্সও দিতে পারবেন না, কারণ আপনার মা আমাকে অনেক পছন্দ করে, অনেক। তবে কিছু মনে না করলে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি সোমায়াকে পাবে, সাথে আমাকেও তাড়িয়ে দিতে পারবে। এই জন্য তোমার মাকে বলবে তুমি সোমায়াকে পাওয়ার জন্য আমার সাথে চুক্তি করে বিয়ে করেছো, সাথে বিয়ের দিনই আমি ডিভোর্স পেপারে সাইন করেছি, এটাও বলবে। ও বলবে তুমি আমার সাথে শারীরিক সম্পর্ক করনি, আর আমার গর্ভের বাচ্চাটা অন্য কারো। তাহলে তোমার মা আমাকে এমনিতেই তাড়িয়ে দিবে। ওয়াও, গুড আইডিয়া। তবে শর্ত আছে। কি শর্ত? তোকে লিখিত স্টেটমেন্ট দিতে হবে তোর গর্ভের সন্তান আমার না, আর সন্তানটা অন্য কারো সাথে নষ্টামি করে গর্ভধারণ করেছিস। ময়ূর কলিজাটা মনে হচ্ছে বের হয়ে আসবে, বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করার, এতে করে গর্ভের সন্তান আর বাবা দুজনকেই বাঁচানো যাবে। কি হলো, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, আর কাল সকালের আগে টাকা বুঝিয়ে দিবি। আচ্ছা, আরেকটা অনুরোধ করব। হ্যাঁ করো। কালকের পর তো তোমার নামটা ধরেও ডাকতে পারবো না, রক্ষিতার তকমাটা গায়ে লেগে যাবে, অবৈধ সন্তানের জননী হয়ে যাব। আজকের রাতটা তোমার কাছে চাই শুধু। জানো রাজ, আমি তোমাকে স্বামী হিসেবে প্রথম দিনই গ্রহণ করেছিলাম, আর আজকের রাতটা শেষ রাত।
তোমার মাথাটা আজকের জন্য শুধু বুকে রাখতে চাই। আচ্ছা, তবে কাল সকালে কিন্তু যা যা বলেছ তা যেন করা হয়। হবে। রাজের মাথাটা তার বুকে নিয়ে আছে। রাজের কাছে অসহ্য লাগছে, তবুও কিছু করার নেই। আজকের পর থেকে তো তবুও আপদটা বিদায় হবে। রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই খারাপ মানুষটাকেই কেন যেন ভালোবেসে ফেলেছে। কালকের পর তো আর মানুষটাকে দেখা হবে না। এসব ভাবতেই কেন যেন বুকের ভেতর চিনচিন ব্যথা হতে শুরু করে। এদিকে রাজ মৌর বুকেই ঘুমিয়ে যায়। মৌর মনে হচ্ছে আজকের রাতটা যদি শেষ না হতো তবে কতই না ভালো হতো। এদিকে চাঁদের আলো জানালার কাচ ভেদ করে রাজের মুখের উপর পড়ছে। চাঁদের আলোতে রাজের মুখটাকে একদম নিষ্পাপ মনে হচ্ছে। মৌ নিজে অজান্তেই রাজের কপালে চুমু এঁকে দেয়। রাজকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। মৌর মনে হচ্ছে এই ধরাই শেষ ধরা। রাজের সাথে কাটানো সহস্র হাসি কান্নার স্মৃতিগুলো ভেসে উঠছে। মোর রাজের মাথাটা বালিশে রেখে রাজের পায়ের কাছে গিয়ে পা দুটো বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো গুনগুন করে, জানো রাজ, আমি তোমার পায়ের নিচে একটু স্থান চেয়েছিলাম, যে স্থান একটি নারীকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করে। স্ত্রী নামক তকমাটা গায়ে জড়িয়ে দেয়। বলো রাজ, কিভাবে আমি ভুলে যাব তোমায়? তুমি আমার প্রথম স্পর্শ, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার স্বামী, যাকে নিয়ে বেহেশতে থাকতে চেয়েছিলাম। আল্লাহর পবিত্র কালামকে সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু আমি অভাগী রয়ে গেলাম। চোখের পানি দিয়ে রাজের পা ভিজিয়ে ফেলছি। রাজের ঘুম ভেঙে যায়, কিন্তু রাজ কোনো কথা বলছে না। রাজের পা ছেড়ে দিয়ে রাজের কপালে চুমু দিয়ে মাথাটা বুকের সাথে জড়িয়ে নিল আর আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো, আল্লাহ, আজকের রজনীটাকে বড় করে দিন। রাজ সবটা শুনেও চুপ করে থাকলো। রাজের চোখে বারবার সুমাইয়ের চেহারাটা ভাসছে। এদিকে দেখতে দেখতে রাত কেটে যায়। সকালে রাজ 6 লাখ টাকা এনে মৌর হাতে তুলে দেয়। মৌ টাকাটা তার ব্যাগে রেখে দেয়। রাজ মৌকে টাকা দিয়ে তার মাকে ডেকে নিয়ে বলে, মা, আমি আর পারছি না, তুমি আমাকে যে শাস্তি দিবে সেটাই মাথা পেতে নিব। কি হলো বাবা, কি হয়েছে বল? মা, আমি অন্যায় করেছি। বল কি হয়েছে? মা, মৌয়ের গর্ভে যে সন্তানের জন্য নাম ঠিক করে রেখেছ, সারা বাড়ি ভর্তি খেলনা এনে রেখেছ, সে সন্তান আমার না, একটা অবৈধ সন্তান। রাজের মা রাজের গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, কি হলো, লজ্জা করে না? নিজের সন্তানকে অবৈধ সন্তান বলতে? আমি ওকে অনেক ভালো করেই চিনি। মৌকে নিয়ে আর একটা বাজে কথাও বলবি না। মা, আমি সত্যি বলছি, কারণ মৌয়ের সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। ভাইয়া, কি বলছো এসব? হ্যাঁ ঋতু, সব ঠিক বলছি। মৌকে বিয়ে করেছিলাম মায়ের মুখের হাসির জন্য। আমি ভালোবাসতাম সুমাইয়াকে, কিন্তু তোমার জন্য মৌকে বিয়ে করলেও ছুঁয়েও দেখিনি। মৌয়ের সাথে থাকতে থাকতে মৌকে ভালোবেসে ফেলি, কিন্তু ততদিনে মৌ অবৈধ সন্তান গর্ভে ধারণ করে ফেলে। ভাবছিলাম অ্যাবর্শন করব, কিন্তু তুমি সে কাগজটা দেখে ফেলো। অনেক কান্না করি। মৌ প্রমিস করেছিল সে আর পাপাচার করবে না, কিন্তু মা, মৌ এখনও ও ছেলের সাথে হোটেলে। এই কথা বলে রাজ কেঁদে দেয়। রাজের মা মৌকে ডেকে এনে বলে, মৌ, রাজ যা বলছে তা মিথ্যা না? মৌ মাথাটা নিচু করে বলে, না মা, সব সত্য। মৌয়ের মুখে কথাটা শুনে রাজের মায়ের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। রাজে নষ্টাকে বাড়ি থেকে বের করে দেয়। নিজের মেয়ে ভাবতাম, আর সে কিনা কলিজাতে আঘাত করলো। মা, আমাকে ক্ষমা করে দেন। চুপ, তোর মুখে আমাকে মা ডাকবি না। জানিস কত স্বপ্ন দেখেছিলাম তোদের নিয়ে। আমার মন চাচ্ছে আমার শরীর ব্লেড দিয়ে কেটে তোর দেওয়া রক্ত বের করে দিতে। আসলে তোদের মতো মেয়ে নিষিদ্ধ পল্লীতেই স্থান পায়। কথাগুলো বলতে গিয়ে কেঁদে দিলেন। মন নিশ্চুপ হয়ে কাঁদছে। রাজবাবা উকিলকে ফোন করে ডিভোর্স পেপার নিয়ে আসতে বলো, আর সামনের শুক্রবারে সুমাইয়ার সাথে তোর বিয়ে দিব। তোর জীবনটা নষ্ট করে দিলাম বাবা। এদিকে ঘণ্টাখানেক পর ডিভোর্স পেপার হাতে পেলে রাজের মা রাজকে বলল, বাবা, এখানে সাইন করে দিয়ে ঘরকে পবিত্র কর। রাজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে ডিভোর্স পেপারটা মৌয়ের হাতে দিল, সাথে একটা হলফনামা করল। মৌয়ের গর্ভে যে সন্তান সেটা রাজের নয়, কোনোদিন উত্তরাধিকারী হতে পারবে না। মৌ রাজের দিকে তাকিয়ে মুচকি হেসে সাইন করে দিল। রাজের মা এসে বলল, বাবা প্লিজ কলঙ্কিনীটাকে বের করে দে, আমার ওর মুখটা দেখতে মন চাচ্ছে না। মৌ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যখন বের হওয়ার আগে ঋত্যকে বলল, বোন, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিই অভাগীটাকে। বামন হয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছিলাম। ঋত্য কিছু না বলে তার রুমে চলে গেল। মৌ এবার
রাজের মাকে বলল, মা, ছোটবেলায় তো মা হারিয়েছি, মায়ের আদর স্নেহ কি কখনো বুঝতে পারিনি, কিন্তু আপনার সংস্পর্শে এসে মায়ের আদরটা বুঝতে পেরেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন আপনাদের বিশ্বাস নষ্ট করার জন্য। আমি আসি। কথাটা বলে মৌ মায়ের পায়ে যখন সালাম করতে যাবে তখন তিনি সরে যায়। মৌ ফ্লোরে সালাম করে যে জায়গায় রাজের মা দাঁড়িয়েছিল। রাজ বাবা, প্লিজ কোনো বিশ্বাসঘাতককে বাড়িতে আর এক মুহূর্তে থাকতে দিস না, বের করে দে, বলে তিনি রুমে চলে গেলেন চোখের জল মুছতে মুছতে। মৌ যে এতটা বাজে কল্পনাও করেননি তিনি। মৌ বাড়ি থেকে বের হয়ে বাড়িটার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। মৌ যখন চলে যাচ্ছে তখন রাজ পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? এগিয়ে দিয়ে আসবো? মৌ মাথাটা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, এদিন তো যাওয়ার কোনো জায়গা নাই, আপাতত যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব। ভালো থাকবেন। আপনার উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। মৌ ডিভোর্স পেপারে তার সাইন করা জায়গাটিতে সাইন করতে চেয়েও কেন যেন পারেনি। রাজ অনেক চালাক, আগের ডিভোর্স পেপারটা আর বের করলো না। হসপিটালে যাওয়ার পথে গাড়িতে বসে বসে এসব ভাবছে। এদিকে রাজ আজ অনেক খুশি। রাজ বাসায় ঢুকতেই বলল, বাবা, জোর করে তোর উপর সিদ্ধান্ত চাপায় দেওয়ার জন্য ক্ষমা করে দিস মাকে। আর কাল বৃহস্পতিবার সুমাইয়ার বাবাকে বলবি কাল সুমাইয়াকে দেখতে যাব, আর কালে আন্টি পরিয়ে দিয়ে আসবো। রাজ তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, সত্যি তুমি অনেক ভালো। রাজ ভাবছে খুশির খবরটা সে সুমাইয়াকে ফোনে দিবে না সুমাইয়াকে একদম চমকে দিবে। সত্যি আল্লাহ মহান, সত্যিকারের ভালোবাসাগুলো তিনি মিলিয়ে দেন। রাজ নিউ মার্কেট থেকে বকুলের মালা সাথে একগুচ্ছ গোলাপ নিয়ে সোমায়ের বাসায় চলে গেল। রাজ একদরে সোমায়ের রুমে গিয়ে যখন দরজা ধাক্কা দিবে ঠিক তখন ভেতর থেকে পুরুষালী কণ্ঠে শুনতে পেল। রাজ জানালার পর্দা সরিয়ে যা শুনতে পেল তা শোনার জন্য আর দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সোমাইয়া একটি ছেলের বুকে অর্ধনগ্ন হয়ে শুয়ে আছে। ছেলেটি সোমাইয়াকে বলছে, বেবি, কাজটা কবে শেষ হবে? 1000 কোটি টাকা কবে যে পাবো? তুমি চিন্তা করো না, যে বুদ্ধি দিয়েছি রাজকে সে তো পটে গিয়েছে, আর আমাদের বিবাহ বার্ষিকীর আগে কাজটা শেষ হবে। বিয়েটা হলেই সব সম্পত্তি আমার নামেই করিয়ে নিব, আর রাজ তো আমার জন্য পাগল। উম্মা, আমার সুইট বউ, বলেই সুমাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরল। এসব দেখে রাজার চোখের পানি কোনো বাধা মানছে না। ছেলেটা সুমাইয়ের বক্ষে তার উষ্ণ ওষ্ঠের স্পর্শে স্পর্শে বলল, জানো জানেমন, অভিনয়ে তোমাকে অস্কার দেওয়া হলেও কম হতো। এত প্ল্যান তুমি করতে পারো। দেখতে হবে না বউটা কার? আমার বউ। জানো, এভাবে আর একা থাকতে পারছি না। লুকিয়ে আর কত? ওহ, তুমিও না? আমেরিকা থাকতে তো একসাথেই থাকতাম। সামনে 15 মার্চ তো আমাদের বিবাহের 1 বছর হবে। তার আগেই আমার বাবারও প্রতিশোধ নেওয়া হবে। বাবার আমার শত্রুতা কিসের? ছোটবেলা রাজের সাথে আমার বিয়ের কথা বলেছিল বাবা তার বাবাকে। বাবাকে রাজের বাবা অপমান করেছিল। বাবা তাই রাজের সাথে বিয়ে করিয়ে সমস্ত সম্পত্তি গ্রাস করে তালাক দিতে বলেছে, আর তোমার সাথে সেটেল হতে বলেছে। লাভ ইউ বউ, এবার তোমার ভালোবাসার সাগরে ডুব দিতে দাও। ওহ, সাগরটা তো তোমারই বলতে হয় আবার। আমার সব কিছু তো তোমার, আমার জীবনটাও তোমার। ছেলেটা সোমায়ের সাথে নোংরা খেলায় মেতে উঠল। সোমায়া সমান তালে রেসপন্স দিচ্ছে। হঠাৎ বলে উঠল, রাফি, তুমি দিন দিন দুষ্ট হচ্ছ কিন্তু। হচ্ছি, তা তো তোমার জন্যই, তাই না? অনেক দিন পর তোমার স্পর্শে শিহরিত হচ্ছি। তোমার মাঝে আমাকে মিশিয়ে নাও, আমি আর পারছি না। এদিকে রাফি সোমায়াকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলছে। সোমায়ার নাভিতে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। রাজের মাথাটা ঘুরছে, কলিজাটা মনে হয় বের হয়ে আসবে বাহিরে। যে সুমাইয়াকে এত ভালোবাসলো, যার জন্য এত কিছু করলো, একটা মেয়ের সাথে পশুর মতো ব্যবহার করলো, কিন্তু সেই সুমাইয়া তার সম্পত্তির জন্য নোংরা খেলা খেলছে, আর সুমাইয়া বিয়েও করেছে। রাজের বুক ফেটে কান্না আসছে। হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেল। বকুল ফুলগুলো পা দিয়ে পিষে ফেল রাজ। চোখের সামনে মৃত্যুর চেয়ে যন্ত্রণাদায়ক দৃশ্য দেখতে হবে রাজ ভাবতে পারেনি। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সুমাইয়াদের বাড়ি থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়ে। কিরে বাবা, কোথায় গিয়েছিলি? মন খারাপ করছিস? মন খারাপ করিস না, আমি জানতাম না মৌ এতটা খারাপ। আমরা কাল সকালে সুমাইয়াদের বাসায় যাব, তুই একটু বলে রাখিস। রাজ তার মাকে কিছু না বলে রুমে চলে গেল।
রাজ বিছানায় শুয়ে আছে। হঠাৎ কে যেন বলল, ভাত খাবে না, শুয়ে পড়লে যে। রাজ চমকে উঠে তাকিয়ে দেখে কেউ নেই। মৌয়ের কথা কেন এত মনে পড়ছে? মেয়েটাকে সত্যি খুব বেশি কষ্ট দিয়েছি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই। এদিকে মৌ হসপিটালে টাকা পেড করে। ডাক্তারকে বলল, স্যার, আমার বাবার অপারেশনটা খুব যত্ন করে করবেন। অনেক ভালোবাসি তো বাবাকে। মারে, তোমার মতো আমারও একটা মেয়ে আছে। চিন্তা করো না, তোমার বাবার অপারেশন ভালোভাবেই হবে। আর আমাকে স্যার ডেকো না মা। আচ্ছা আঙ্কেল, একটা অনুরোধ করব। হ্যাঁ মা, করো। অপারেশনের টাকাগুলো যে আমি দিলাম সেটা বাবা যেন কখনো জানতে না পারে। বাবা যদি এখন জানে তবু অপারেশন করবে না। আচ্ছা, জানবে না। আরেকটা কথা, বাবার তো কাল অপারেশন। বাবাকে বলবেন অপারেশনের আগে তার মেয়ে তার সাথে দেখা করতে চায়। সে যদি চায় তাহলে তার মেয়ে তার সাথে দুটো কথা বলতে চায়। বাবা যদি রাজি হয় তাহলে বাবার সামনে যাব। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। ডাক্তার ময়ের বাবার কাছে গিয়ে বলল, এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো। কাল আপনার অপারেশন আগে আপনার কি কোনো ইচ্ছা আছে? ডাক্তার সাহেব, শুনছি অপারেশনের জন্য নাকি অনেক টাকা লাগার কথা ছিল। এত টাকা কে দিল? সে মানুষটাকে দেখার অনেক ইচ্ছা। সরি, তিনি তো বিদেশে। বিদেশ থেকে অনেক রোগীকে সুস্থ করতে টাকা দেন। আর হ্যাঁ, আপনার মেয়ে আছে নাকি শুনেছিলাম। তার সাথে দেখা করতেন। অপারেশন তো বলা যায় না কি হয়। ডাক্তার সাহেব, আমার কোনো মেয়ে নেই। আমি কোনো রাক্ষসীটাকে জন্ম দিইনি। কি বলছেন এইসব? হ্যাঁ, ঠিকই বলছি। জানেন, ওই রাক্ষসীটার জন্যই আমি মারিয়াকে হারিয়েছি। অনেক ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু পুরো কপালিটা হওয়ার সময় আমার মারিয়াকে কেড়ে নিয়েছে। ওর মুখ দেখাও পাপ। ওর জন্য ওর মা বাবা গেছে। ওর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। ওর মুখ দেখার আগে যেন মরণ হয়। ডাক্তার সাহেব যদি পারেন আমার আচ্ছা। মৌ জানালায় দাঁড়িয়ে তার বাবার কথা শুনছে। চোখের পানি টপ টপ করে পড়ছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। বাবা নামক মানুষটাকে সে কখনো বাবা বলে ডাকতে পারেনি। হ্যাঁ, ঠিকই বলছি। জানেন, ওই রাক্ষসীটার জন্য আমি মারিয়াকে হারিয়েছি। অনেক ভালোবাসতাম, ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু পুরো কপালিটা হওয়ার সময় আমার মারিয়াকে কেড়ে নিয়েছে। ওর মুখ দেখাও পাপ। ওর জন্য ওর মা মারা গেছে। ওর মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। ওর মুখ দেখার আগে যেন আমার মরণ হয়। ডাক্তার সাহেব যদি পারেন আমার অপারেশনের টাকা যে দিল তার সাথে একটু দেখা করিয়ে দিবেন। আচ্ছা, আসি তাহলে। মৌ জানালায় দাঁড়িয়ে তার বাবার কথা শুনছে। চোখের পানি টপ টপ করে পড়ছে। বুকের ভেতরটা কেমন যেন করছে। বাবা নামক মানুষটাকে সে কখনো বাবা বলে ডাকতে পারেনি। নিজের বাবা তাকে ছোটবেলা জাতক ঘরে মেরে ফেলতে চেয়েছিল। তবুও চায় তার বাবাটা যেন ভালো থাকে। মৌ চোখের পানি মুছে হসপিটাল থেকে বের হয়ে গেল। কোথায় যাবে? পৃথিবীটা তার কাছে বড্ড নির্মম মনে হচ্ছে। এই পৃথিবীতে তার যে কেউ নেই। রাস্তায় হাঁটতেছে আর ভাবছে কি করবে। এদিকে রাত সারাদিন কিছুই খায়নি। বিকেলে তার ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতে ওপাশ থেকে বলে, জান, কেমন আছো তুমি? আমাকে একটুও মিস করোনি? রাজ সুমাইয়ের কণ্ঠ শুনে বলল, কোথায় তুমি? বাসায়। 1 ঘন্টার মাঝে পার্কে আসতে পারবে? হ্যাঁ, আসতেছি। আমার জান বলেছে আসতেই হবে। রাজ পার্কে গিয়ে বসে আছে। খানিক পর সুমাইয়া এসে রাজকে জড়িয়ে ধরে বলল, জান, কাল সারা রাত অসুস্থ ছিলাম, তোমাকে ফোন দিতে পারিনি। জানো, তোমার সাথে কথা না বলতে পারলে মনে হয় আমার দম বন্ধ হয়ে যায়। রাজ সুমাইয়াকে সরাচ্ছে না বুক থেকে। সুমাইয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, রক্ষিতার সন্তান নষ্ট করেছে? না, ও চলে গিয়েছে। ওহ, তাই বুঝি? লাভ ইউ জান। সত্যি রক্ষিতাটা? কথা শেষ করার আগে রাজ সুমাইয়াকে বুক থেকে সরিয়ে গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দিল। জান, আমাকে মারলে তুমি? এবার আরেকটা কষে থাপ্পড় দিয়ে বলল, কাকে তুই রক্ষিতা বলছিস? যাকে আমি বিয়ে করেছিলাম তাকে? কাকে তুই রক্ষিতা বলছিস? যে নিজের স্বামীর পা ধরে সারা রাত বসেছিল তাকে? রক্ষিতা তো তুই। তুই রক্ষিতা না, শুধু তুই পতিতা। রাজ কি বলছে এসব? রাজ আবারও সুমাইয়ের গালে চর বসিয়ে দিল। এবার সুমাইয়ের নাক ফেটে রক্ত বের হচ্ছে। কি? রক্ষিতা এখন কষ্ট লাগে? আমারও লেগেছিল কাল যখন রাফির কাছে তোর শরীরের চাহিদা মেটালি। আমি সব দেখেছি। আমেরিকাতে বিয়ে করে আমার সম্পত্তির লোভে রক্ষিতাগিরি করতে চেয়েছিলি। আমি সত্যিই ভাগ্যবান, ময়ের মতো কাউকে পেয়েছিলাম। হীরাকে কাজ ভেবে ভুল করেছি।
আর সেটা সংশোধন করব। আর তুই রক্ষিতা যদি কখনো আমার সামনে আসিস তাহলে তোর খবর আছে। কথাগুলো বলে রাজ বাসায় এসে পড়ে। বাসায় আসতে রাজের মা বলে, বাবা বলছিস মেয়েদের বাড়ি? মা, আমি সুমাইয়াকে বিয়ে করব না। তো কাকে করবি? মা, আমাকে একা থাকতে দাও। রাজ রুমে দরজা আটকে দেয়। মনে মনে ভাবতে লাগে, মৌকে আমাকে ক্ষমা করবে? আমি যে অপরাধী, নিজের সন্তানকে অবৈধ বানিয়েছি। যেভাবেই হোক আমার মৌকে খুঁজে বের করতেই হবে। দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব। রাজ আর দেরি না করে গাড়ি নিয়ে বের হয়ে যায়। এদিকে মৌ কোথায় গিয়ে থাকবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। দু জায়গায় বাড়ি ভাড়া থাকার কথা বলেছিল, এক জায়গায় না করে দিয়েছে। অন্য জায়গায় বাড়ির মালিক থাকতে দিতে চাইলেও তার বউ বের করে দেয়। আর বের করে দেওয়ার সময় বলে, সুতিন ঘরে আনতে পারবো না। মৌ একা একা হাঁটছে। এত রাতে কই যাবে? রাত প্রায় 9টা। এমন সময় কে যেন পেছন থেকে মুখটা চেপে ধরে ঝোপের নিচে নিয়ে ফেলে দিল। দুটা ছেলে। একজন মৌয়ের গলায় ছুরি ধরে বলছে, যদি কোনো কথা বলিস তাহলে একদম গলা চালিয়ে দেব। আর তুই কি করছিস? তাড়াতাড়ি কাজ শেষ কর, তোর পর আমি করব। মৌয়ের শরীর কাঁপছে, গলা শুকিয়ে আসছে। অসহায় দৃষ্টিতে আরেকটা ছেলের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার প্যান্ট খুলছে। মৌ ছোট্ট গলায় বলল, ভাইয়া জানো, ছোটবেলায় মা মারা গেছে। বাবাও সন্তান বলে পরিচয় দেয় না। আমার কোনো ভাই নেই। তোমরা আমার ভাই, আমার গর্ভে সন্তান। তোমরা দুজন আমার ভাইয়ের মতো। আমার সর্বনাশ করো না। দেখো, তোমার বোনটার গর্ভে বাচ্চা। প্লিজ এসব করো না। এই চুপ কর, ডায়লগ কম করে দে। ছেলেটা সম্পূর্ণ বিবস্ত্র হয়ে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরাতেই মৌ তার হাতে এক মুষ্টি বালু যে চাকু ধরছে তার চোখে ছুঁড়ে মারল। সাথে অন্য ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে একজোরে রাস্তার মাঝখানে এসে পড়ে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখল একটা মাইক্রো দ্রুত গতিতে তার দিকে ছুটে আসছে। মৌ চোখ বন্ধ করে ফেলল। মৌ বুঝতে পারল গাড়িটা এসে তাকে একটা ধাক্কা দিয়েই ফেলে দিল। রক্তে পিচ ঠেলা রাস্তা লাল হয়ে যাচ্ছে।